হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের যে ইতিহাসের 1000 কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সিরিজ চলছিল, সেই কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সিরিজে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো তোমরা জিকে স্টাডির প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে সেই 1000 কোশ্চেনের প্রথম কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন। তাহলে ইবন বতুতা ইনি একজন হচ্ছে দূত বলতে পারো বা একজন ট্রাভেলার, যে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। তো ইবন বতুতা কিন্তু মোহাম্মদ তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের সময়ে কিন্তু ভারতবর্ষে তিনি আসেন। ঠিক আছে, তারপরে দেখো তুগলক বংশের শেষ সুলতানকে। তুগলক বংশের শেষ সুলতান হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে তুগলক বংশের শেষ সুলতান। তার সময় কিন্তু তৈমুর লং ভারতে আক্রমণ করেছিল। ঠিক আছে, আচ্ছা তুগলক বংশের আমার শ্রেষ্ঠ সম্রাট বললে আমরা বলবো কিন্তু মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে আবার পাগলা রাজা বলা হয়ে থাকে। মোহাম্মদ বিন তুগলক আমাদের হচ্ছে দিল্লি থেকে রাজধানীতে দেবগিরিতে ট্রান্সফার করেছিল। কোথায়? দিল্লি থেকে দেবগিরিতে ট্রান্সফার করেছিল রাজধানীটা। পরের কোশ্চেন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। আমাদের যে দিল্লি যে সুলতান যুগ ছিল, সেই সুলতান যুগে প্রথমে দাস বংশ ছিল, তারপর তুগলক বংশ ছিল, তাই না? দাস বংশ ছিল, তারপরে ছিল খলজি বংশ, তারপরে ছিল তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এই 5টি বংশ ছিল। তো এই সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন খিজির খাঁ বা খিজির খাঁ সৈয়দ। এই বংশটা বলা হয় যে আমাদের যে মুসলিম ধর্মের যে আছে প্রফেট নবী, সেই নবীর বংশধর বলে গণনা করা হয়। পরের কোশ্চেন চলে যাব, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন কিন্তু আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? তাহলে দিল্লির সুলতান যুগের কিন্তু শেষ বংশ হচ্ছে লোদি বংশ। তো এই লোদি বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন বাহলুল লোদি। কি? বাহলুল লোদি। আচ্ছা, লোদি বংশ হচ্ছে আফগান, এদের বংশ হচ্ছে আফগানি ছিল এরা। তাহলে দিল্লি সুলতান সাম্রাজ্যে প্রথম আফগানি বংশ বললে হয়ে যাবে কিন্তু আমাদের লোদি বংশ বা বাহলুল লোদি। তা আমাদের দিল্লিতে প্রথম যে আফগান বংশ বললে আমরা বলবো লোদি বংশ, আর দ্বিতীয় আফগান বললে আমরা বলবো শেরশাহ বংশ, সুরি বংশ। ঔরঙ্গজেবকে হারিয়ে যে শেরশাহ দিল্লিতে রাজত্ব করেছিল, তাহলে সেই শেরশাহ হচ্ছে দ্বিতীয় আফগানি বংশ, আর লোদি বংশ হচ্ছে প্রথম আফগানি বংশ। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? দিল্লির প্রথম আফগান সুলতান ছিল কিন্তু বাহলুল লোদি, এক্ষুনি তোমাদের বললাম। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন কিন্তু আমাদের ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। যে যুদ্ধটা আমরা বলে থাকি কি প্রথম পানিপথের যুদ্ধ, তাই না? হরিয়ানার পানিপথে এই যুদ্ধটি হয়েছিল। তাহলে ইব্রাহিম লোদির সাথে আমাদের মোগল সম্রাট বাবরের প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো এই প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে হয়েছে কি আমাদের দিল্লি থেকে সুলতান বংশ শেষ হয়ে যায় এবং মোগল বংশ স্টার্ট হয় প্রথম পানিপথের যুদ্ধের দ্বারা। দিল্লি থেকে সুলতান বংশ উৎখাত হয়ে গিয়ে মোগল বংশ স্টার্ট হয়। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে। তাহলে যখন দিল্লিতে আমাদের সুলতান বংশ মোগল বংশ রাজত্ব হচ্ছিল, তখন কিন্তু বাংলায় কিন্তু আমাদের বিভিন্ন বংশ রাজত্ব করছিল। সেরকম বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে প্রথম রাজা হলে আমরা বলবো শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং শেষ রাজা বললে আমরা বলবো জালালউদ্দিন ফতেহ শাহ। প্রথম রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং শেষ রাজা জালালউদ্দিন ফতেহ শাহ। ঠিক আছে, আচ্ছা বাংলার আকবর বলা হয় কিন্তু হুসেন শাহ। রাজা হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা সেই কোশ্চেনটা যেটা এক্ষুনি বলছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা রিপিট হয়েছে। বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ।
হুসেন শাহ বলে মনে রাখলেও তোমরা অসুবিধা নেই। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ বা হুসেন শাহকে হচ্ছে বাংলার আকবর বলা হয়ে থাকে। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাফর খাঁ। অর্থাৎ আমাদের ভারতের দক্ষিণের অংশে যেসব রাজ্যগুলো আছে সেই সব রাজ্যে কিন্তু একটি সাম্রাজ্য গড়ে উঠেছিল, যেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। যখন আমাদের দিল্লিতে মোগল সাম্রাজ্য বা সুলতান সাম্রাজ্যরা রাজত্ব করছিল, তখন কিন্তু আমাদের ভারতের দক্ষিণ দিকে এই বাহমনি সাম্রাজ্য আরও ছোট ছোট অনেক সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছিল। তো সেই বাহমনি সাম্রাজ্য বা বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাফর খাঁ। বাহমনি বংশের শেষ রাজা বা শেষ সুলতান ছিলেন কিন্তু কলিমুল্লাহ শাহ। বাহমনি বংশের শেষ সম্রাট বা রাজা ছিলেন কলিমুল্লাহ শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার মালদাতে অবস্থিত, মালদার পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ নির্মাণ করেন কিন্তু সিকান্দার শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু রেডি করা হয়েছে। তোমরা কিন্তু ভালো করে ক্লাসটাকে ফলো করো, ঠিক আছে? তো এই আদিনা মসজিদ যেটা হচ্ছে কি না, সিকান্দার শাহ তৈরি করেছিলেন কোথায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার মালদার পান্ডুয়াতে। পান্ডুয়া বলে একটা জায়গা আছে, সেখানে মালদার পান্ডুয়াতে কিন্তু আদিনা মসজিদ বা আদিনা মস্ক এই সিকান্দার শাহ তৈরি করেছিলেন। তারপরে কোশ্চেনটা তোমরা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে দেখো, কার সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ নির্মাণ হয়েছে? তাহলে পান্ডুয়া অর্থাৎ মালদার পান্ডুয়ার, ঠিক আছে, 1 লাখি মসজিদ, কি 1 লাখি মসজিদ নির্মাণ হয়েছে কিন্তু নসরত শাহ। তাহলে বাংলার যে বিভিন্ন বংশ ছিল না, শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, তো ইলিয়াস শাহী বংশ এইসব বংশের রাজা ছিলেন কিন্তু নসরত শাহ। এই নসরত শাহ কিন্তু 1 লাখি মসজিদ তৈরি করেছিলেন। যেরকম আদিনা মসজিদ তৈরি করেছিলেন হুসেন শাহ, সেরকম হচ্ছে 1 লাখি মসজিদ তৈরি করেছিলেন নসরত শাহ। আচ্ছা, নসরত শাহ কিন্তু আরেকটি মসজিদ তৈরি করেছিলেন বড় সোনা মসজিদ বলে আমরা জানি। বড় সোনা মসজিদ বলে কিন্তু নসরত শাহ তৈরি করেছিলেন। বাংলাদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ উপাধি পান? তাহলে বাংলার কবি বা বাংলা বঙ্গদেশ, অর্থাৎ তখন বাংলা মানে কী ছিল, তখন বাংলা ছিল বিহার, উড়িষ্যা, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা সব কিছু মিলিয়ে বাংলাদেশ ছিল। তো সেই বাংলাদেশের বা বঙ্গদেশের যে কবি যার উপাধি ছিল গুণরাজ খাঁ, তিনি হচ্ছেন মালাধার বসু। তাহলে মালাধার বসুর কি না উপাধি ছিল কিন্তু গুণরাজ খাঁ। তাহলে বঙ্গদেশের কোন কবির প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি ছিল? আমরা বলবো কিন্তু মালাধার বসু, ঠিক আছে। কৃষ্ণ বিজয় কাব্য রচয়িতাকে, এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তোমরা যা দেখতে পাচ্ছ কিন্তু 9 থেকে 95% কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্লাসটিকে ফলো করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হচ্ছেন মালাধার বসু। তাহলে বাংলার একজন সেই সময় অর্থাৎ মধ্যযুগে বিখ্যাত কবি ছিল মালাধার বসু। সেই মালাধার বসুর উপাধি হচ্ছে গুণরাজ, এবং তিনি যে কাব্য রচনা করেছিলেন বা কাব্য লিখেছেন সেই কাব্যর নাম হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, ঠিক আছে। পরের কোশ্চেনের দিকে আমরা যাই। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার আকবর বলা হয় হুসেন শাহ এবং কাশ্মীরের আকবর বলা হয় কিন্তু জয়নাল আবেদিনকে। তাহলে বাংলার আকবর বলা হয় হুসেন শাহ, এটা মনে রাখবে, এবং কিন্তু কাশ্মীরের আকবর বলা হয় কিন্তু জয়নাল আবেদিনকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করে? তাহলে বাংলাতে যে রামায়ণ অনুবাদ করে কৃত্তিবাস ওঝা, এটা কোন যুগে বা কোন সময়ে তিনি এই কাজটি করেছিলেন? তাহলে দেখো, রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা। তাহলে ইলিয়াস শাহী, বাংলাতে যখন ইলিয়াস শাহী বংশ রাজত্ব করছিল সেই যুগে কিন্তু কৃত্তিবাস ওঝা রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন, ঠিক আছে। যদি এই একই কোশ্চেন ঘুরিয়ে পড়ে যে রামায়ণকে বাংলায় কে অনুবাদ করেছিল, তাহলে আমরা বলবো কিন্তু কৃত্তিবাস ওঝা। পদ্মপুরাণ কে রচনা করেন? পদ্মপুরাণ রচনা করেন কিন্তু বিজয়গুপ্ত, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেখো, বিজয়নগর সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেবরায়। বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে মানে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে 4টি বংশ রাজত্ব করেছিলেন। তো এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন হরিহর ও বুক্কা, দুজন মিলে তৈরি করেছিলেন, হরিহর এবং বুক্কা। এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত। কি? হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত। তাহলে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু কর্ণাটক, তামিলনাড়ু এই সব এলাকায় কিন্তু এই সাম্রাজ্য, অর্থাৎ ভারতের দক্ষিণ ভারতে এই সাম্রাজ্য কিন্তু তৈরি হয়েছিল। এবার বিজয়নগর সাম্রাজ্যে 4টি বংশ রাজত্ব করেছিল, সুলুভা, তুলুভা, ঠিক আছে। এই একটা হচ্ছে আরাবডি,
তো এইভাবে 4টি বংশ কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিল। তো বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু তুলুভা বংশের রাজা যথাসম্ভব আমাদের কৃষ্ণদেবরায়কে কৃষ্ণদেবরায়। তো হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেবরায়, ঠিক আছে। তো এই কৃষ্ণদেবরায়ের সভাসদে কিন্তু অষ্টদিগ্গজ ছিল। কি অষ্টদিগ্গজ মানে 8জন হচ্ছে মহান পুরুষ বা 8জন কবিদের নিয়ে তিনি একটা টিম করেছিলেন, একটা গ্রুপ করেছিলেন, যে গ্রুপটার নাম দিয়েছিলেন অষ্টদিগ্গজ। সেটাই কিন্তু কৃষ্ণদেব রায়ের সময়ে হয়েছিল, ঠিক আছে। এছাড়া কৃষ্ণদেবরায়ের উপাধি ছিল অন্ধ্রভোজ। অন্ধ্রভোজ বলে কৃষ্ণদেবরায়কে বলা হতো। এবং কৃষ্ণদেব রায়ের লেখা বই হচ্ছে অমূল্যক্ত দান, অমূল্যত্ব দান, ঠিক আছে, বা আমুক্ত মাল্যদানও বলতে পারো। কি আমুক্ত মাল্যদান হচ্ছে বিজয়নগরে কৃষ্ণদেব রায়ের লেখা একটি বই। আচ্ছা, পরের কোশ্চেনটাই ওটাই আছে, দেখো আমুক্ত মাল্যদান কে রচনা করেন? আমুক্ত মাল্যদান তাহলে রচনা করেন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেবরায়, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর কৃষ্ণদেবরায় কিন্তু অষ্টদিগ্গজ নামে সভাসদ ছিল। আর এই বিজয়নগর সাম্রাজ্যের হচ্ছে 4টি বংশ রাজত্ব করেছিল এবং বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে হাম্পি, কর্ণাটকের হাম্পি। আচ্ছা, বিজয়নগর আরেকটি কোশ্চেন তোমাদের বলি, বিজয়নগর সাম্রাজ্য কিন্তু আমাদের হচ্ছে তুঙ্গাভদ্রা নদীর তীরে গড়ে উঠেছিল। তুঙ্গাভদ্রা, দক্ষিণ ভারতের তুঙ্গাভদ্রা, কৃষ্ণ নদীর উপনদী তুঙ্গাভদ্রা নদীর তীরে এটি গড়ে উঠেছিল। হাজারা মন্দির ও বিটলস্বামী মন্দির কে নির্মাণ করেন? এটা হবে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেবরায় হাজারা মন্দির এবং বিটলস্বামী মন্দির নির্মাণ করেন। হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ দায়ভাগ কে প্রণেতা বা কে এটাকে প্রয়োগ করেছেন? তাহলে হিন্দু উত্তরাধিকার আইন দায়ভাগ কিন্তু জীর্মিত বাহন কিন্তু তিনি এটি প্রবর্তন করেছেন। কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? তাহলে দেখো সেটা হবে তেলেগু কবি পেদ্দন বা পোদ্দনকে কিন্তু অন্ধ্র কবিতার ফাদার বলা হয় বা পিতামহ বলা হয়। তাহলে অন্ধ্র কবিতার পিতামহ বা ফাদার বলা হয় কিন্তু তেলেগু কবি পোদ্দন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেলেগু কবি পোদ্দন কিন্তু অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন বলছে দেখো, ইবন বতুতা রচিত ভ্রমণ গ্রন্থটির নাম কি? তাহলে মোহাম্মদ দিল্লি সুলতান বংশের রাজত্ব সময় মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ভারতে ইবন বতুতা এসেছিল। তো ইবন বতুতা যে বইটি রচনা করেছিলেন সেটা হচ্ছে কিতাবুল রহেলা বা রহেলা। তাহলে ইবন বতুতা যে বইটি রচনা করেছে তাকে বলে রহেলা বা কিতাবুল রহেলা, ঠিক আছে। সমরখন্দে জুম্মা মসজিদ কে নির্মাণ করেন? সমরখন্দে জুম্মা মসজিদ নির্মাণ করেন কিন্তু তৈমুর লং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৈমুর লং কিন্তু সমরখন্দে জুম্মা মসজিদ তৈরি করেন। ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? ভক্তি আন্দোলন অর্থাৎ ভারতে মধ্যযুগে যে ভক্তি আন্দোলন হয়েছিল, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, যেগুলো ধর্মীয় আন্দোলন আর কি, সে ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারক ছিল কিন্তু গুরু রামানন্দ। নানক কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে নানক জন্মগ্রহণ শিখ ধর্মগুরু নানক জন্মগ্রহণ করে কিন্তু হচ্ছে পাকিস্তানের লাহোরে, ঠিক আছে। তা নানক জন্মগ্রহণ করে পাকিস্তানের লাহোরে, যেটা হচ্ছে শিখ ধর্মগ্রন্থের প্রধান গুরু নানক। এবং শিখদের শেষ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। শেষ গুরু বা 10 নম্বর গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, যিনি হচ্ছে কি ওই পঞ্চক নিয়ম চালু করেছিলেন এবং খালসা প্রথা নিয়ম চালু করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, শিখদের যে অমৃতসরের মন্দির, পাঞ্জাবের অমৃতসরের যে স্বর্ণ মন্দির শিখদের মন্দির, তা এটা হচ্ছে শিখদের মন্দির, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। এটি হচ্ছে আকবর এই মন্দিরটি করার জন্য জমি প্রদান করেছিলেন। মোগল সম্রাট আকবর এই জমিটি করার জন্য জমি প্রদান করেছিলেন। আর শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কিন্তু আদিগ্রন্থ। কি আদিগ্রন্থ হচ্ছে শিখদের ধর্মগ্রন্থের নাম। রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামানন্দ একটা সুফি সন্ত রামানন্দের প্রধান শিষ্য ছিল কিন্তু কবির। আমরা যে কবির জেনে থাকি, কবির হচ্ছে সুফি সন্ত হচ্ছে রামানন্দের প্রধান শিষ্য ছিল। এক্ষুনি বলছিলাম শিখদের ধর্মগ্রন্থের নাম কি তোমাদেরকে, তাহলে আমরা বলতে পারি শিখদের ধর্মগ্রন্থের নাম কিন্তু হচ্ছে গ্রন্থ সাহিব। গ্রন্থ সাহিব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থের নাম, ঠিক আছে। গ্রন্থ সাহেব প্রথম সংকলন কে করেন? মানে গ্রন্থ সাহেব যে বা আদি গ্রন্থ
যে শিখদের ধর্মগ্রন্থ, এই গ্রন্থ সাহেবটা প্রথম সংকলন মানে প্রথম লেখা প্রথম স্টার্ট করা হচ্ছে আমাদের গুরু অর্জুন। তাহলে গুরু অর্জুন কিন্তু আমাদের এই লেখা চালু করেন। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? আমরা বলবো যে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কিন্তু নির্মাণ স্টার্ট করেন বা নির্মাণ করেন গুরু রামদাস, তাই না? মানে আকবরের আমলে শিখদের ধর্মগুরু ছিল গুরু রামদাস। তো এই গুরু রামদাস আকবরের কাছ থেকে এই স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল অফ অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরের এই স্বর্ণ মন্দির, সোনার মন্দিরটি তৈরি করার জন্য আকবরের কাছ থেকে তিনি জায়গা বা জমি পেয়েছিলেন আমাদের গুরু রামদাস। পরে কোশ্চেন দেখো, কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করে? দেখো, কুতুব মিনার হচ্ছে আমাদের স্টার্ট করে হচ্ছে দাস বংশের সম্রাট হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তাহলে দাস বংশের দিল্লির দাস বংশের সুলতান কুতুবুদ্দিন আইবক বা দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুব মিনার তৈরি করা স্টার্ট করে দিল্লিতে, এবং ইনি কমপ্লিট করতে পারেননি, তার আগেই মারা গিয়েছিলেন। তো তার জামাই ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ, তিনি কিন্তু এই কুতুব মিনারের কাজটি সম্পূর্ণ করেন, শেষ করেন 1221 সালে কিন্তু, অর্থাৎ 1221 সালে তিনি কুতুব মিনার নির্মাণের কার্য শেষ করেন। কে করেন? এই ইলতুৎমিশ। মিতক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটি কে রচনা করেন? তাহলে মিতক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটি রচয়িতা হচ্ছে বিজ্ঞানেশ্বর। তাহলে মিতক্ষরা নামক হিন্দু আইনটি রচনা করেন কে? বিজ্ঞানেশ্বর। আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন তোমরা দেখো, পরের কোশ্চেন বলছে যে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তাহলে ভারতের সুলতান, দিল্লিতে সুলতান বংশ স্টার্ট করেছিল আমাদের কুতুবুদ্দিন আইবক, এবং দিল্লিতে সুলতান সাম্রাজ্যের শেষ বংশ ছিল লোদি বংশ। সেই লোদি বংশের ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হয়, প্রথম পানিপথের যুদ্ধ। তো সেই প্রথম পানিপথের যুদ্ধের দ্বারা কিন্তু দিল্লি থেকে সুলতান বংশকে হটিয়ে দিয়ে সেখানে কিন্তু মোগল বংশ স্থাপন করে আমাদের বাবর 1526 সালে, প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, সো বাবর এই প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু প্রথম কামান ইউজ করেছিল বা কামান ব্যবহার করেছিল। তাহলে মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করে? তাহলে আমরা বলবো কিন্তু সম্রাট বাবর। কিন্তু মুঘল সম্রাট বাবর তিনি কিন্তু প্রথম কি করেছিলেন না, প্রথম হচ্ছে কামান ব্যবহার করেছিলেন যুদ্ধের ক্ষেত্রে। কোন যুদ্ধের ফলে ভারতের ইতিহাসে বা ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্য ছেদ পড়ে? অর্থাৎ বাবরের পরে তার ছেলে হুমায়ুন কিন্তু সাম্রাজ্য বসে। তো হুমায়ুনের সময় কিন্তু মুঘল সাম্রাজ্য প্রায় কয়েক দশক বা কত বছরের জন্য বন্ধ ছিল। কারণটা হচ্ছে হুমায়ুনকে শেরশাহ বিলগ্রিমের যুদ্ধে কিন্তু হারিয়ে দিয়েছিল। তাহলে হুমায়ুনকে হারিয়ে দিয়েছিল শেরশাহ বিলগ্রিমের যুদ্ধে। তো বিলগ্রিমের যুদ্ধে হারিয়ে দেওয়ার ফলে শেরশাহ কিন্তু পরাজিত হয়ে এখান থেকে, ভারত থেকে তিনি চলে গিয়েছিলেন ইরানে, আফগানিস্তান হয়ে ইরানে। তার পরবর্তী সময় আবার তিনি ফিরে আসেন, এসে কিন্তু এই শেরশাহ সুরি বংশকে আবার হটিয়ে দিয়ে দিল্লিতে কিন্তু মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে ওই কয়েক দশক বা কয়েক বছরের জন্য কিন্তু ভারতে হচ্ছে নাকি মোগল শাসন ছেদ পড়ে। তাই বিলগ্রিমের যুদ্ধের মাধ্যমে হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের হুমায়ুনের সাথে হয়েছিল শেরশাহ, এই বিলগ্রিমের যুদ্ধের মাধ্যমে কিন্তু হচ্ছে কী হয়েছিল, ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্য ছেদ পড়েছিল। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ 1527 সালে হয় বাবরের সাথে সম্রাট বাবরের সাথে কিন্তু খানুয়ার যুদ্ধ হয় রানা সঙ্ঘের। তাহলে সম্রাট বাবরের সাথে কি না, খানুয়ার যুদ্ধ হয়েছিল কার সাথে? সম্রাট বাবর ও রানা সঙ্ঘের মধ্যে খানুয়ার যুদ্ধ হয় 1527। অর্থাৎ প্রথম তিনি 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ করেছিলেন, তার এক বছর পরে কিন্তু খানুয়ার যুদ্ধ করেছিলেন কার সাথে? খানুয়ার যুদ্ধ করেছিলেন আমাদের সম্রাট বাবর এবং রানা সঙ্ঘের সাথে। ঠিক আছে, পরের কোশ্চেন, তুজুকি বাবরি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুজুকি বাবর তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছেন। তো এই তুজুকি বাবরি কিন্তু বাবর নিজেই লিখেছেন। মোগল সাম্রাজ্যের দুজন সম্রাট তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছে, একজন হচ্ছে বাবর এবং আরেকজন হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, এই কোশ্চেনটা WBCS পড়েছে এবং SSCতেও পড়েছে। তো দুটি রাজা যাদের আত্মজীবন তারা নিজেরাই লিখেছে, একটা হচ্ছে তুজুকি বাবরি মানে বাবর, আর একটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছে? অর্থাৎ তুজুকি বাবরি এটি বাবর কোন ভাষায় লিখেছে? বাবর কিন্তু আমাদের হচ্ছে তুর্কি ভাষায় লিখেছে। ঠিক আছে,
হুমায়ুননামা এর রচয়িতা কে? তাহলে হুমায়ুনের নামে বা হুমায়ুনের আত্মজীবনী লিখেছেন হুমায়ুননামা, অর্থাৎ হুমায়ুনের বোন বা বাবরের কন্যা। তাহলে বাবরের কন্যা বা হুমায়ুনের বোন গুলবাদন বেগম হচ্ছে হুমায়ুনের আত্মজীবনী লিখেছেন। হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? হুমায়ুনের সেনাপতি ছিলেন কিন্তু বৈরাম খাঁ। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই, বিলগ্রিমের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেছিলেন? তাহলে বিলগ্রিমের যুদ্ধ কার সাথে হয়েছিল? শেরশাহ সাথে হয়েছিল কিন্তু আমাদের হুমায়ুনের সাথে। তাহলে হুমায়ুনকে পরাজিত করেছিল বিলগ্রিমের যুদ্ধ শের খাঁ। শেরশাহর প্রকৃত নাম কি? শেরশাহর আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহর আসল নাম হচ্ছে কিন্তু ফরিদ খাঁ। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আদিল শাহ। শেরশাহর অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি কে ছিল? অর্থাৎ শেরশাহর সেনাপতি ছিল কিন্তু একজন হিন্দু, তার নাম হচ্ছে কিন্তু ব্রহ্মজিৎ গৌর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেরশাহর অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত মানে নির্ভরযোগ্য সেনাপতি ছিল কিন্তু হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌর। ঠিক আছে, পাট্টা ও কবিলিয়ত কে স্টার্ট করে? পাট্টা ও কবিলিয়ত এক ধরনের কর, ঠিক আছে, বা এক ধরনের কী বলছে, জমি কর, জমি সংক্রান্ত, এইটি চালু করে কিন্তু এই শেরশাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাট্টা ও কবিলিয়ত স্টার্ট করে কিন্তু শেরশাহ। ঠিক আছে, তারপরে দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কিন্তু 1761 সালে। কত সালে? 1761 সালে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, তারপরে দ্বিতীয় যুদ্ধ 1556 এবং তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761 সালে। শেরশাহ সমাধি মন্দির কোথায়? মানে শেরশাহ যে মারা গেছিলো এটি কোথায় সমাধি করা আছে? এটা হবে বিহারের সাসারামে। বিহারের সাসারামে কিন্তু শেরশাহের সমাধি আছে। বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করে? তাহলে হুমায়ুন বা হুমায়ুন না, হিমু। হিমু হচ্ছে যে বাবরের সেনাপতি ছিল, হিমু হচ্ছে কিন্তু বিক্রমজিৎ উপাধি গ্রহণ করে। ঠিক আছে, তারপরে চলে যাবো আমরা হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ আকবর হিমু হচ্ছে বাবর, সরি না, আকবরের সেনাপতি। হলদিঘাটের যুদ্ধে আমাদের আকবর কার সাথে যুদ্ধ করেছিল? এটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধে আকবর আই থিঙ্ক 1576 সালে হবে, আমার ঠিক খেয়াল হচ্ছে না, 1576 সালেই হবে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। রানা প্রতাপ সিংহের সাথে কিন্তু হয়েছিল আমাদের আকবরের সাথে, যদিও রানা প্রতাপ সিং হেরে গিয়েছিল কিন্তু তিনি দারুণ ফাইট করেছিল। তাহলে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কিন্তু আমাদের রানা প্রতাপ সঙ্গে সঙ্গে আকবরের। ঠিক আছে, তো এই ছিল আমাদের 1000 কোশ্চেন অ্যান্সারের ইতিহাসের একটি ক্লাস। তো আমরা অবশ্যই ক্লাসটাকে কিন্তু ভালো করে ফলো করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।